প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক সময় চলে এসেছি ক্লাসে। 30 সেকেন্ড পর ক্লাসটা শুরু করি, বাকিরা জয়েন করুক না, কি বলো? একসঙ্গে ক্লাস করার মজাটাই আলাদা। আমরা যত বেশি স্টুডেন্ট ক্লাসে আমরা জয়েন থাকবো, ক্লাসটা আমরা তত বেশি এনজয় করতে পারবো, তাই তো? আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের ফার্স্ট ক্লাস হবে, তাই না? তো সাউন্ডটা আমি দেখে নিই। হ্যাঁ, ঠিকই আছে। সীমা খাতুন, রাফিউল ইসলাম, অভি, প্রলয় কুমার, ইসমত জাহান, সাদিয়া আফরিন, তালহা আজিজ, সাদিয়া বুশরা, রিস্তা মজুমদার, আসমাউল হোসেন মিম, নীলুফা ইয়াসমিন পিয়া, রিপা, নাইমা জান্নাত, আবদুল্লাহ নাজির, মাহমুদ সাদিদ, মোখলেসুর রহমান, তানিয়া, শারমিন সুলতান তানিয়া, শর্মিলা তাসনিম, শফিউল্লাহ ইসলাম শামীম, সৌরভ চৌধুরী, রিক্তা সরকারি আইডি থেকে, মাস্তুরা খাতুন, তানজিব আহসান, তানিম আহমেদ। আচ্ছা, 100 স্টুডেন্ট পার হয়ে গেছে। আজকে খুব দ্রুত 100 স্টুডেন্ট জয়েন করছে ক্লাসে। আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি, তাই না? তো মোটামুটি আমরা ফুল সেরাত পার করে নতুন অধ্যায়ে চলে আসলাম, ঠিক আছে? আজকে অধ্যায়ের প্রথম ক্লাস, বুঝতেই পারছো প্রথম ক্লাস, খুব প্রাথমিক জিনিসগুলো হয়। জাস্ট আমি ক্যামেরা সেটআপটা আজকে একটু চেঞ্জ করেছি, জাস্ট আমার ছবিটা আমি একটু দেখে নিই যে ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, তারপর আমি শুরু করছি। আমার মনে হয় সব ঠিক আছে। নাজমুন নাহার লিখেছো আজ আমরা শুরু করি নতুন অধ্যায়। অবশ্যই ভাইয়া। ফারদিন আবিব, নতুন চ্যাপ্টার জন্য আর ওয়েট করতে পারছো না, তাই না? মঈন মিতি লিখেছে অপেক্ষা করে কবে আসবেন, চলে এসছি ভাইয়া। শাখাওয়াত হোসেন লিখছো নতুন অধ্যায় শুরু করার আগে আগের অধ্যায় কিছুদিন পড়া বাসায় পড়ার জন্য দিবেন যে বলেছে। এই যে ভাইয়া দিলাম তো, আমরা তো নতুন অধ্যায় শেষ করেছি বুধবার, আর আজ সরি বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, 5 দিন পর আসলাম আমরা। ওকে ওকে, তোমরা কি মনে করেছো আমিও তো স্টুডেন্ট ছিলাম, তাই না? হুট করে তো আজকে টিচার হয়ে যায়নি। দেখবা আমি যদি 2 সপ্তাহ টাইম দিই, যে 2 সপ্তাহ রেখে দিলাম, 2 সপ্তাহ পর আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। এই 2 সপ্তাহের মধ্যে তোমার দ্বিতীয় অধ্যায় পড়ে নিবা, দেখবা 80% স্টুডেন্টদের তেমন কিছুই পড়া হবে না। আসলে প্রেশার না থাকলে ভাই হয় না, বুঝতে পেরেছো? অতএব আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি আজকে। আর যারা গ্রুপে নতুন জয়েন করছো তারা ধীরে ধীরে, অর্থাৎ এই তৃতীয় অধ্যায়টা আমাদের সঙ্গে লাইভ করবা। অবশ্যই যারা গ্রুপে নতুন জয়েন করছো তারা আমাদের সঙ্গে লাইভটা করবা তৃতীয় অধ্যায়টা। আর প্রথম অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টা তোমরা অবশ্যই আস্তে আস্তে করে নিবা। আচ্ছা, তো আমরা যে অধ্যায়টা শুরু করছি, অধ্যায়টার নাম হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে, আমরা যে অধ্যায়টা শুরু করছি সেই অধ্যায়টার নাম হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দ্বিতীয় অধ্যায়ের মতো অধ্যায়টা যে এত বড়, এত বেশি দিন লাগবে তা না ভাইয়া। অধ্যায়টা অনেক মজার, এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। পুরো অধ্যায়টা হচ্ছে থিওরি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই। তোমরা নিশ্চয়ই দেখেছো দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক করেছি না? ওই যে আলো টালো নিয়ে যখন কথা বলি, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের তরঙ্গ সংখ্যা বের করার অঙ্ক করেছি আমরা। তারপর বর্ণালীর অঙ্কগুলো আমরা করেছি। এরপর হচ্ছে দ্রাব্যতার অঙ্ক করেছি, দ্রাব্যতার গুণফলের অঙ্ক করেছি, দ্রাবক নিষ্কাশনের অঙ্ক করেছি। দ্বিতীয় অধ্যায় কিন্তু বেশ কিছু অঙ্ক ছিল, বাট তৃতীয় অধ্যায় কোনো অঙ্ক নাই, পুরো অধ্যায়টাই থিওরি। এবং দ্বিতীয় অধ্যায় তোমরা দেখেছো ইম্পর্টেন্ট বেশ কিছু অংশ ছিল, যেমন পরমাণুর গঠন, দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়ন শনাক্তকরণ, আর মৌলসমূহের জৈব যৌগের বিশোধন ও বিশ্লেষণ। বাট এই অধ্যায়ে মোট 2টা অংশ থাকবে। একটা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে আমাদের 2টা টপিকস আছে ভাইয়া, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম
আর একটা অংশ হলো রাসায়নিক বন্ধন। তো বুঝতেই পারছো স্বভাবতই আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে শুরু করব। এই অংশটা শেষ হয়ে গেলে আমরা রাসায়নিক বন্ধন শুরু করব। তখন তোমরা বুঝতে পারবা যে বন্ধন জিনিসগুলো আসলে কি। আমরা যে এই যে আমাদের হিউম্যান যে বন্ডিংটা, এটা আসলে কি বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন না কি বন্ধন, সব তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা চলো একসঙ্গে শুরু করি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। আসলে আগে একটু বলে নিই যে একটা টপিক যখন শুরু করবা সেই টপিকসটার মানে তো জানা উচিত ভাই, তাই না? আচ্ছা, যদি কোনো কথা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া। কারণ হচ্ছে কি, কোনো একটা গাড়ি যখন ধরো প্রথম 10-15-20 কিলো খুব রেসে চলছে, এরপর স্লো করতে একটু টাইম লাগে। অর্থাৎ তোমাদের আগে আমি 5 মিনিট আগে ভাই আমি অ্যাডমিশনদের একটা ক্লাস নিয়ে আসলাম। তো অ্যাডমিশনদের ক্লাস তো বুঝতেই পারছো খুব ঝড়ো গতিতে নিতে হয়। তো ওর পরই তো তোমরা আসো, এই জন্য ঝড়টা কিছুটা থেকে যেতে পারে। তাই ঝড়ের মধ্যে যদি তোমরা পড়ে যাও আমাকে একটু বলবা যে ভাইয়া কথাটা বুঝতে পারলাম না, তাহলে আমি তোমাদের বারবার কথাটা বুঝিয়ে দিব। ওকে, তো মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি ভাই জানো? পরমাণুগুলোর বেশ কিছু ধর্ম একই গ্রুপে এবং একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। বেশ কিছু ধর্মের ক্রম পরিবর্তন ঘটে, একটা ধারাবাহিকতা মেনটেন করে পরিবর্তন ঘটে। যে ধর্মগুলোর এই একটা নির্দিষ্ট পর্যায় বা গ্রুপে ধারাবাহিকতা মেনটেন করে পর্যায়গতভাবে পরিবর্তন ঘটে, এটাকেই বলি আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। জাস্ট বেশ কিছু ধর্ম আছে বিভিন্ন মৌলের, যেগুলো একই গ্রুপে বা পর্যায়ে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, তাদেরকেই বলি আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। এই ধর্মগুলো অনেক আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বহুত আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। প্রথমে একটু শুরু করি ব্লক মৌল। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও বর্তমানে যে মৌলগুলো আছে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। বা এমসিকিউ দেওয়া হলো তোমাদের যে ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই। মারুফুর নবী লিখেছো 4 ভাগে, মোহাম্মদ আশিক লিখেছো 4 ভাগে, তৌফিক ওমর নাফিজ লিখেছো 4 ভাগে, প্রদীপ্ত 4, শাহরিয়ার শাওন 4, সৌরভ চৌধুরী, আশিকুজ্জামান 4 ভাগে, স্পিদ দাস 4 ভাগে, মাকসুদ রিফা 4 ভাগে। থ্যাংক ইউ সো মাচ সবাই। মোহাম্মদ আশিক সবাই ঠিকই লিখেছো। তানজিব হাসান লিখছে ভাইয়া আপনার হাতের ঘড়িটা খুব ভালো লাগছে। আচ্ছা, আমার এই ঘড়িটা ভাইয়া আমার ছেলে ছোট আদি গিফট করেছে ভাইয়া। এই ভালো লাগাটা আসলে তার জন্য। থ্যাংক ইউ তানজিব। ওকে, ইলেকট্রন বিন্যাস অনুসারে ভাইয়া মৌলগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এটা তোমাদের এমসিকিউ অনেক সময় দিতে পারে। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেগুলো? এস, পি, ডি এবং এফ। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বশেষ ইলেকট্রনটা যে উপস্তরে যায় বা যে ব্লকে যায় তারা সেই ব্লক মৌল। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি ভাই আমরা করি তাহলে নিয়ন, তাই না? তারপর 3s1, তাহলে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে ভাইয়া বলো তো? এস অরবিটালে প্রবেশ করছে, তাই সোডিয়াম হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে মৌলটার সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করে সেটা হচ্ছে সেই ব্লক মৌল। তাহলে মাথায় রাখবা তোমরা যে সোডিয়াম যেমন তার সর্বশেষ ইলেকট্রনটা এস উপস্তরে প্রবেশ করে তাই এস ব্লক মৌল। যদি পিতে প্রবেশ করে তাহলে পি ব্লক, ডিতে প্রবেশ করলে ডি ব্লক, এফ এ প্রবেশ করলে এফ ব্লক। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করবে, যে উপস্তরে প্রবেশ করবে সেটা হচ্ছে সেই ব্লক মৌল।
তাহলে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা, ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 38টা হওয়া উচিত ভাই। কিন্তু তোমরা আগের অধ্যায় নিশ্চয়ই মনে আছে যে এই যে ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই 3 বেইমান। বেইমান বলছি আমি এই জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এদের এফ ব্লক মৌল হওয়া উচিত ছিল, অথচ এরা ডি ব্লক মৌল, তাই না? ওই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের কারণে আগের চ্যাপ্টার ক্লাসে আমরা বলেছি। তাই এই 3টাও ডি ব্লক হওয়ার কারণে ডি ব্লক হয়ে যায় 38টা, আর এফ ব্লক 30টা হওয়া উচিত ছিল। এই 3টা কমে যাওয়ার কারণে 27টা। এমসিকিউ দিতে পারে কিন্তু ভাই কোন ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 38টা, আর এফ ব্লক মৌল হচ্ছে 27টা। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে? একটু আগেই বললাম যেটা, যে ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তোমরা নির্দ্বিধায় বলবা 4 ভাগ। এটা এমসিকিউ। ক নাম্বার প্রশ্নে দিতে পারে এস ব্লক মৌল কি, পি ব্লক মৌল কি, ডি ব্লক মৌল কি, এফ ব্লক মৌল কি, এগুলো দিতে পারে। তোমরা কি বলবা? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করে সেটা সেই ব্লক মৌল। এমসিকিউ দিতে পারে এস ব্লক মৌলের সংখ্যা কয়টি, পি ব্লক মৌলের সংখ্যা কয়টি, ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি, এফ ব্লক মৌলের সংখ্যা কয়টি। তোমাদের যাদের কাছে কনসেপ্ট বুক আছে ভাইয়া, তোমরা খুব সুন্দর করে এগুলো পড়ে ফেলবা। ওকে, এগুলো দেখে নিবে একটু। যাক, আজকে আমরা ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্টকেই গ্রুপে পেয়েছি, প্রায় 175 জন স্টুডেন্ট তোমরা ক্লাস করছো ভাইয়া, তোমাদের থ্যাঙ্কস। ওকে, তোমরা একটু নিয়মিত ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করবা, দেখবা ভালো লাগবে, ক্লাসটা এনজয় করতে পারবা। আর আমি তো তোমাদের বলেছি ভাই যে ফোনটা রোটেট করে নিয়ে দেখবা, তাহলে স্ক্রিনটা অনেক বড় মনে হবে। ওকে, তারপর দেখো ভাইয়া, তোমাদের বইয়ে আমি বেশ কিছু উদাহরণ দিয়েছি, এগুলো তোমাদের একটু একটু করে পড়বা, তোমাদের লাগবে। দেখো, অভিজাত ধাতু, অভিজাত ধাতু। জাস্ট আজকে আমরা অধ্যায়টা শুরু করেছি তো ভাই, এই জন্য খুব ছোট ছোট জিনিসগুলো আমরা পড়বো আর কি। দেখো, অভিজাত ধাতু আমরা কাদেরকে বলি? যে ধাতুগুলো সহজে কোনো জারক, বিজারক বা কোনো রিয়েজেন্ট, কোনো বিকারক দ্বারা সহজে আক্রান্ত হয় না, তাদেরকে কিন্তু আমরা অভিজাত ধাতু বলে থাকি ভাইয়া। যেমন গোল্ড, প্লাটিনাম, এই ধাতুগুলো কিন্তু সহজে কোনো রিয়েজেন্ট দ্বারা ভাই আক্রান্ত হয় না, এই কারণে এরা হচ্ছে অভিজাত ধাতু। তোমরা নিশ্চয়ই জানো ক্ষার ধাতু কাদেরকে বলি আমরা? ক্ষার ধাতু, ক্ষার ধাতু কাদেরকে বলি আমরা? ক্ষার ধাতু বলি আমরা এই যে 1A গ্রুপের, 1A গ্রুপের হাইড্রোজেন ব্যতীত, 1A গ্রুপের হাইড্রোজেন ব্যতীত বাকি মৌলগুলাকে বলি কিন্তু আমরা ক্ষার ধাতু। তোমাদের বোধহয় মনে আছে যে 1A গ্রুপের মৌলগুলোর মনে রাখার উপায়, হালি নাকে রুবি সাজাবে, হালিনাকে রুবি সাজাবে কোথায়? যেখানে সেখানে না, ফ্রান্সে। ফ্রান্সরা খুব সৌন্দর্যপ্রিয়। তো হালিনাকে, হাইড্রোজেনটা ক্ষার ধাতু নয়, বাকি সবাই ক্ষার ধাতু। লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এই 1A গ্রুপের হাইড্রোজেন ছাড়া বাকিগুলোই হচ্ছে ভাই ক্ষার ধাতু। এমসিকিউ প্রশ্ন দিবে ক্ষার ধাতু নিচের কোনটি, বা ক নাম্বারে দিতে পারে ক্ষার ধাতু কি? এই তোমরা একটু নিজেদের মধ্যে কম আলোচনা করো ভাই, বুঝছো? তোমরা নিজেদেরই ক্ষতি এটা। আচ্ছা, আলভিনুর কি লিখেছো? হালিনাকে রুবি শেষে ফেলেছে। শেষে ফেলুক আর কাইটে ফেলুক, ওইটা কোনো বিষয় না, তোমার মনে রাখা নিয়ে কথা। যেভাবে বললে তোমার মনে থাকবে সেভাবে মনে রাখার, এমনি মনে থাকলে এসব সরা মরা কিছু লাগবে না, ঠিক আছে? 2A গ্রুপকে বলি আমরা মৃৎক্ষার। মৃৎক্ষার কাদেরকে বলি ভাই বলো তো? মৃৎক্ষার। এই ক্ষার ধাতুগুলো ম্যাক্সিমাম মাটিতে পাওয়া যায়, মৃত্তিকাতে পাওয়া যায়, তাই এটাকে বলি আমরা মৃৎক্ষার। মৃৎক্ষার 2A গ্রুপের মৌল, 2A গ্রুপকে বলি আমরা মৃৎক্ষার। তাহলে মনে রাখার উপায়টা কি জানি ভাই বলো তো? 2A গ্রুপের মৌলগুলোর নাম বিরানি, মোগলাই। বিরানি, মোগলাই, কাবাব। কি সুন্দর সুন্দর নাম রে ভাই। বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে
বাটিতে রাখো। দেখা যায় কি পর্যন্ত? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখা যায় কিনা? মনে হয় দেখা যায়, তাই না? ও এই বানান সবই দিয়েছি, বাংলা বানান খুব ঝামেলা। বাটিতে রাখো। বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম, মোগলাইতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাবতে হচ্ছে ক্যালসিয়াম, সরিয়েতে স্ট্যান্সিয়াম, বাটিতে বেরিয়াম, রাখোতে রেডিয়াম। হ্যাঁ দেখা যায় ভাই, ঠিকই আছে। এই ধাতুগুলোকে বলি আমরা মৃৎক্ষার ধাতু। ওকে, মৃৎক্ষার ধাতু। এই নোমান আব্দুল্লাহ লিখেছ, আমি ডি ব্লক কয়টা লিখেছিলাম ভাইয়া? 38টা লিখেছিলাম। সরি, ডি ব্লক 38টা লিখলে ভুল বলে লিখেছিলাম। 38টা হওয়ার কথা ছিল, কিন্তু ওই 341টা। যদি আমি 38টা লিখে থাকি ডি ব্লক, তাহলে ওটা ভুল লিখেছিলাম ভাইয়া। ডি ব্লক 41টা। শোনো, তোমরা যেভাবে খুশি মনে রাখো ভাই, মনে রাখলেই হলো, ঠিক আছে? মৃৎক্ষার ধাতু দেখলাম আমরা, ক্ষার ধাতু দেখলাম, এগুলো মনে রাখতে হবে। এগুলো তোমাদের এমসিকিউ বিশেষ করে দিবে। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু 1B গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু, ঠিক আছে? মানে 11 নম্বর গ্রুপ তোমরা যেটাকে বলো আর কি, মুদ্রা ধাতু। কি কি? কোথায় আজ আমি। মুদ্রা ধাতু হচ্ছে কোথায় আজ আমি। কোথায় মানে হচ্ছে কপার, আজ সিলভার, আমি গোল্ড। এই কপার, সিলভার, গোল্ড এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। ওকে, এগুলো দিয়ে প্রাচীনকালে বিভিন্ন মুদ্রা তৈরির কাজে ব্যবহার হতো, এই জন্য এদেরকে বলা হয় ভাইয়া মুদ্রা ধাতু। ওকে, মুদ্রা দেখা যায় তো না এখানে। বিরল মৃত্তিকা ধাতু, সহজে প্রকৃতিতে পাওয়া যায় না, এই জন্য নাম হচ্ছে বিরল মৃত্তিকা। মাটিতে সহজে পাওয়া যায় না ভাইয়া। সেটা হচ্ছে এই ল্যান্থানার সিরিজের এই যে সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, এই 14টা মৌল, সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে বলা হয় ভাইয়া বিরল মৃত্তিকা ধাতু। ওকে, বিরল মৃত্তিকা। তাহলে অভিজাত ধাতু দেখলাম আমরা, ক্ষার ধাতু দেখলাম, মৃৎক্ষার দেখলাম, মুদ্রা ধাতু দেখলাম, বিরল মৃত্তিকা ধাতু দেখলাম। এগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এই অধ্যায়ে যেমন বেসিক জিনিস আছে ভাই পড়ার, তেমনই মনে রাখার কিন্তু অনেক জিনিস আছে। যেমন আমরা আকরিকের সংকেত যখন পড়বো, অনেকগুলো আকরিকের সংকেত কিন্তু ভাই তোমাদেরকে পড়তে হবে। ওকে, হ্যালোজেন, হ্যালোজেন তো সবাই জানো। হ্যালোজেন 17 নম্বর গ্রুপ বা 7 গ্রুপকে বলি আমরা হ্যালোজেন। ফোকলা বুড়ো আবার আইছে, আবার আইছে, ফোকলা বুড়ো আবার আইছে। ফোকলাতে ফ্লোরিন, কলাতে ক্লোরিন, বুড়োতে ব্রোমিন, আবারতে আয়োডিন, আর আইসেতে অ্যাস্টেটিন। অ্যাস্টেটিন একটা তেজস্ক্রিয় ধর্মী, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না বললেই চলে। এই কারণে তোমরা খেয়াল করবা, হ্যালোজেন নিয়ে আলোচনা করলে কিন্তু ভাই আমরা এই 4টা মৌল নিয়ে আলোচনা করি। কারণ অ্যাস্টেটিন তো জানো যে তেজস্ক্রিয় ধর্মী, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়াই যায় না তেমন, তাই আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই 4টা নিয়ে আলোচনা করি। এদেরকে বলে থাকি আমরা হ্যালোজেন। গুড, স্টুডেন্ট কমে নাই গ্রুপে, বরং বাড়ছে ক্লাস। 180 জনের মতো স্টুডেন্ট এখন ক্লাস করছে ফার্স্ট ইয়ারের। তোমাদেরকে অভিনন্দন যে সেকেন্ড ইয়ারের অনুপাত করলে সেকেন্ড ইয়ারেতে তোমাদের গ্রুপের উপস্থিতি ভালো ভাইয়া। তোমরা একটা মজার ব্যাপার শোনো, হাইড্রোজেনকে বলা হয়, জাহিদ ভাই আছেন, হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। জানো, দুষ্টু মৌল, হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। কারণ হচ্ছে হাইড্রোজেনের কিছু ধর্ম 1A গ্রুপের মতো, আবার কিছু ধর্ম ভাইয়া 7A গ্রুপের মতো, এই জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। এবং তোমরা যখন বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করবা, তখন দেখবা হাইড্রোজেন যখন কারোর সাথে যুক্ত থাকবে,
হাইড্রোজেন যখন কারোর সাথে যুক্ত থাকবে তখন সে ভাবতেই পারবে না যে হাইড্রোজেন তাকে ছেড়ে কখনো চলে যেতে পারে। কিন্তু যার সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন, তার যদি ইলেকট্রন কমে যায় এবং পার্শ্বে যদি কারো ইলেকট্রন বেশি থাকে, তাহলে হাইড্রোজেন একে ছেড়ে কিন্তু ওর কাছে চলে যাবে। তবে এর একটা ভালো দিক হলো যে এ যখন কারো কাছ থেকে চলে যায়, যার কাছ থেকে চলে যাবে তাকে গাইতে হবে না তুমি নিঃস্ব করেছো আমায়। অর্থাৎ হাইড্রোজেনের ভালো দিকটা হলো হাইড্রোজেন যখন কারো কাছ থেকে চলে যায় তখন তাকে সব কিছু দিয়ে চলে যায়। তো যাক, আর হ্যালোজেন যদি কারো কাছে যুক্ত থাকে, হ্যালোজেন সহজে তাকে ছেড়ে যায় না, আর যদি চলে যায় তাহলে সব কিছু নিয়ে চলে যায়। তো যাক, আমরা হাইড্রোজেন নিয়ে আগে একটু কথা বলি। হাইড্রোজেনের কিছু ধর্ম 1A গ্রুপের মতো আর কিছু ধর্ম 7A গ্রুপের মতো হয়, তাই হাইড্রোজেনকে কিন্তু বলা হয় ভাইয়া দুষ্টু মৌল। কি ঠিক আছে? হাইড্রোজেনের কিছু ধর্ম 1A গ্রুপের মতো এবং কিছু ধর্ম 7A গ্রুপের মতো। কিরকম দেখো 1A গ্রুপের মতো কিরকম দেখো, আমি যুক্তি দেখাচ্ছি। হাইড্রোজেনের 1A গ্রুপের মতো কি কি ধর্ম, যেমন তোমরা খেয়াল করবা 1A গ্রুপের মৌল মনে করো সোডিয়াম, 1A গ্রুপের মৌল মনে করো সোডিয়াম। দেখো এর বহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও কিন্তু বহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে। 1A গ্রুপের মৌলগুলো কিন্তু এস ব্লক মৌল, হাইড্রোজেনের কিন্তু এস ব্লক মৌল। 1A গ্রুপের মৌলগুলো হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে মনে করো ধাতব হ্যালাইড গঠন করে, হাইড্রোজেনের কিন্তু হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড গঠন করে। 1A গ্রুপের মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা, হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। 1A গ্রুপের মৌলগুলো বিজারক হিসাবে কাজ করে, হাইড্রোজেনের কিন্তু বিজারক, কারণ এরাও ইলেকট্রন ত্যাগ করে, এও ইলেকট্রন ত্যাগ করে। 1A গ্রুপের মৌলগুলোর যোজনী এক, হাইড্রোজেনের যোজনী এক। তার মানে 1A গ্রুপের মৌলগুলোর সাথে কিন্তু দেখো হাইড্রোজেনের বেশ মিল আছে, কি তাই না ভাইয়া বলো তো? ওকে, এবার দেখো হাইড্রোজেনের 7A গ্রুপের সাথে কিভাবে মিল আছে, মানে হ্যালোজেন 7A গ্রুপ মানে 17 নাম্বার গ্রুপ। দেখো হাইড্রোজেনের 7A অর্থাৎ 17 নাম্বার গ্রুপের সাথে কেমন মিল আছে দেখো। 7A গ্রুপের মৌল মনে করো ক্লোরিন, দেখো দ্বিপরমাণু, হাইড্রোজেনের দ্বিপরমাণু। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়, হাইড্রোজেন একটা গ্রহণ করে হাইড্রাইড হয়। 7A গ্রুপের মৌল এটা ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে, হাইড্রাইডগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড গঠন করে। হ্যালোজেন গ্রুপগুলো কি করে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, সরি এটা তো বললামই। 7A গ্রুপের মৌলগুলো অধাতু, হাইড্রোজেন অধাতু, এরা দ্বিপরমাণু, হাইড্রোজেন দ্বিপরমাণু। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের আগেই কিন্তু হ্যালোজেন আছে। খেয়াল করে দেখো, নিয়নের আগে কে আছে, ফ্লোরিন হ্যালোজেন। আর্গনের আগে কে আছে, ক্লোরিন হ্যালোজেন। তারপর ক্রিপ্টনের আগে কে আছে, ব্রোমিন। জেনোর আগে কে আছে, আয়োডিন। প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের আগেই কিন্তু আছে হ্যালোজেনগুলো, খেয়াল করে দেখো। তো বলো তো হিলিয়ামের আগে কে আছে, বলবা এখানে তো কেউ নাই, কিন্তু আর আছে কে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 আর হাইড্রোজেনের কত 1। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের আগে আছে হ্যালোজেন, আগে আছে হ্যালোজেন, আগে আছে হ্যালোজেন। তার মানে হাইড্রোজেনও এর আগে আছে। তার মানে কি দেখলাম আমরা, যে হাইড্রোজেনকে 1A গ্রুপের মতো স্থান দেওয়া যায়, আবার 7A গ্রুপেও স্থান দেওয়া যায়। দুইটা গ্রুপের মৌলের সাথেই হাইড্রোজেনের ধর্মের মিল আছে। তাই কোন কোন বিজ্ঞানী হাইড্রোজেনকে পর্যায় সারণীর নিচে আলাদা করে স্থান দেওয়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু হাইড্রোজেন এটা মেনে নেয়নি। কারণ হাইড্রোজেন বলেছে আমি মানব না, আমি এস ব্লক মৌল, আমার বহিস্থ স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে। আর পর্যায় সারণীতে মৌলগুলো তাদের ইলেকট্রন বিন্যাস অনুসারে স্থান লাভ করে। যেহেতু আমি এস ব্লক মৌল, বহিস্থ স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে, তাই আমি 1 নাম্বার গ্রুপ বা 1A গ্রুপে স্থান লাভ করব। তাই হাইড্রোজেনকে বাধ্য হয়ে বিজ্ঞানীরা 1A গ্রুপে দিয়েছে। কিন্তু 1A গ্রুপে থাকলেও 7A গ্রুপের সঙ্গে তার ব্যাপক ধর্মের মিল আছে। একই মৌল দুই দিকে তাল মিলায় চলে। ধরো একটা ছেলে, দুটা গার্লফ্রেন্ড, ওই ছেলেটাকে কি বলি আমরা, দুষ্টু ছেলে বলে থাকি আর কি। হাইড্রোজেনও এরকমই দুষ্টু মৌল। যদি এমসিকিউ কখনো দেয় নিচের কোনটি দুষ্টু মৌল, কি বলবা ভাইয়া তোমরা, হাইড্রোজেন। হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল।
ওকে, নিক্টোজেন শ্বাসরোধকারী, নিক্টোজেন শ্বাসরোধকারী। এই যে ভাই 7A গ্রুপের মৌল, মানে হচ্ছে 15 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, নানির পোলা, নানির পোলা, সাব্বির না, আসলাম, সাব্বির, বেলাল। নানির পোলা, আসলাম, সাব্বির, বেলাল। নানির হলো নাইট্রোজেন, পোলা হলো ফসফরাস, আসলাম হলো আর্সেনিক, সাব্বির হলো অ্যান্টিমনি, বেলাল হলো বিসমাথ। এই মৌলগুলার প্রথম মৌল নাইট্রোজেন, যেটা কিন্তু শ্বাসরোধকারী, এই জন্যই এর এই নাইট্রোজেন অনুসারে ওই গ্রুপের সব মৌলগুলাকেই বলা হয় শ্বাসরোধী, অর্থাৎ নিক্টোজেন। তোমরা এত নিজেদের মধ্যে কথা বলছো যে তোমাদের আমি কোনো প্রবলেম থাকলে সেটা আমি বুঝতেই পারবো না ভাইয়া, বুঝছো? তো যাক, তাহলে এটাকে আমরা নিক্টোজেন বলে থাকি। জানো ঢাকা বোর্ড 2016-তে একটা এমসিকিউ দিয়েছিল, কোন গ্রুপের মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়? চ্যালকোজেন, চ্যালকোজেন, চ্যালকোজেন বলা হয় 6A বা 16 নাম্বার গ্রুপ। ম্যাক্সিমাম মৌলের আকরিকের মধ্যেই কিন্তু এই গ্রুপের মৌলগুলো থাকে, অর্থাৎ চ্যালকোজেন অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। 6A গ্রুপ মানে 16 নাম্বার গ্রুপকে বলা হয় চ্যালকোজেন। ও স্যার, সেলেটি পচা, ওতে হলো অক্সিজেন, সারতে হলো সালফার, সেলোতে সেলুরিয়াম, টিতে টেলুরিয়াম, পচাতে পোলেনিয়াম। এই 5টা মৌলকে আমরা বলে থাকি চ্যালকোজেন, মানে হচ্ছে আকরিক উৎপাদনকারী। ওকে, এটা হচ্ছে আকরিক উৎপাদনকারী, এই জন্য বলা চ্যালকোজেন। এবার আসি আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন, এটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো ভাইয়া, একটু কথা বলে নিই তোমাদের। সেইটা হলো, যদিও আজকে আমি তোমাদের মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের প্রথম টপিকস দিয়ে শুরু করেছি, সেটা হলো মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। তবে আগামী ক্লাসে আমি রাসায়নিক বন্ধন নিয়ে হালকা পাতলা কথা বলবো, না হলে ভাইয়া এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের অনেক কিছু বোঝানো কঠিন হয়ে যাবে। যেমন আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে একটু বলি তোমাদের। আন্তঃহ্যালোজেন যৌগ, হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা বলে থাকি আন্তঃহ্যালোজেন যৌগ। কি বললাম? হ্যালোজেন। সংজ্ঞা লিখতে হবে না ভাই, বুঝছে? এগুলো তোমাদের বইয়ে লেখা আছে যে হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে তাকে আমরা আন্তঃহ্যালোজেন যৌগ বলে থাকি। এবং এক্ষেত্রে শর্ত হচ্ছে একটা ভারী, যার পারমাণবিক ভর বেশি, তার সঙ্গে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে এই আন্তঃহ্যালোজেন যৌগগুলো তৈরি করে। কি বললাম? ভারী হ্যালোজেনের সাথে, ভারী হ্যালোজেনের সাথে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন, বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। ভারী হ্যালোজেনের সঙ্গে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। অর্থাৎ ভারী হ্যালোজেনটা হয় কেন্দ্রীয় মৌল, স্বাভাবিক, যার ওয়েট বেশি সেই তো কেন্দ্রীয় মৌল হবে। তার সঙ্গে হালকা হ্যালোজেন যুক্ত হবে অবশ্যই বিজোড় সংখ্যক। কেন বিজোড় সংখ্যক দেখি আজকে একটু বোঝানোর চেষ্টা করব আমি তোমাদের। যদি আমি বুঝাইতে না পারি আজকে, তাহলে সামনে ক্লাসে আমরা ওই রাসায়নিক বন্ধন নিয়ে একটু কথা বলবো, তারপর আমি বুঝাবো ভাই তোমাদের। ওকে, তো দেখো আগে একটা এমসিকিউ দেখো। তো
তোমরা আমাকে একটু আগে বলো, তারপর আমি বুঝাচ্ছি। নিচের কোন আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করা সম্ভব না? নিচের কোন আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করা সম্ভব না? বলো, নিচের কোন আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করা সম্ভব না? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, যে আমি 4টা আন্তঃহ্যালোজেন যৌগ লিখেছি। দেখো, আয়োডিন আর সিএল মিলে 2টা হ্যালোজেন মিলে যৌগ তৈরি করেছি, বিআর আর সিএল মিলে 2টা হ্যালোজেন মিলে যৌগ তৈরি করেছি। বিআর সিএল 2টা হ্যালোজেন মিলে যৌগ তৈরি করেছি। তোমরা আমাকে বলো, সৌম্যদীপ রায় লিখেছ বি, তানিম আহমেদ লিখেছ বি, সাদ মোহাম্মদ লিখেছ ডি, এসপি দাস বি, শাহরিয়ার শাওন লিখেছ সি, সৌরভ চৌধুরী লিখেছ বি, সায়ন্ত অর্থী লিখেছ বি, সাদ মোহাম্মদ বি, শাহরিয়ার শাওন লিখেছ বি আর সিএল 2, অর্পা জামান লিখেছ বি, তানিয়া জান্নাত লিখেছ ডি, সাদ মোহাম্মদ ডি, রিক্তা সরকার লিখেছ বি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ঠিক উত্তর দিয়েছো। যারা 2-1জন একটু ভুলভাল উত্তর দিয়েছো, বুঝতে পারো কিনা দেখো তো। এই যে ভারী হ্যালোজেন তার সঙ্গে হালকা হ্যালোজেন একটা, তার মানে বিজোড় সংখ্যক, এটা হতে পারে। বিআর আর সিএল এর মধ্যে বিআর ভারী, তার সঙ্গে বিজোড় সংখ্যক, দেখো 3টা সিএল হতে পারে। আয়োডিন দেখো ভারী, তার সাথে বিআর কয়টা? 5টা, মানে বিজোড় সংখ্যক হতে পারে। কিন্তু বিআর দেখো বি নাম্বার দেখো, এটা ব্রোমিন ভারী, তার সঙ্গে হালকা যুক্ত হয়েছে কয়টা? 2টা, তার মানে এই আন্তঃহ্যালোজেন যৌগটা গঠন সম্ভব না। মানে সঠিক উত্তর হচ্ছে এইটা। আমি তোমাদের বলেছি সংজ্ঞাতে যে আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করবে কারা? একটা ভারী হ্যালোজেনের সঙ্গে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে। তো এখানে তো জোড় সংখ্যক হ্যালোজেন যুক্ত হয়েছে ভাইয়া, সুতরাং বি নাম্বারটা উত্তর হবে না। তোমরা যারা ভুল করেছিলা তারা একটু আমাকে বলো তো ভাইয়া, বিষয়টা বুঝতে পারলা কিনা? বলো আমাকে একটু। ক্লিয়ার ভাইয়া তোমরা? থ্যাংক ইউ ভাই। দেখো তোমরা প্রায়, আমি তোমাদের উপর খুবই খুশি। সেকেন্ড ইয়ারে পোলাপান ক্লাস শুরু করে, দেখা যায় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর স্টুডেন্ট কমতে শুরু করে। আর তোমাদের কিন্তু ভাই স্টুডেন্ট আরো বাড়ছে। এখন পর্যন্ত 182 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কেন আমি বললাম ভাইয়া জানো বিজোড় সংখ্যক? আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের। জানো যে এই যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তোমরা কি বলতে পারবা এই বন্ধনটার নাম কি? সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন, নাকি যে কোনোটি? বলো তো একটু। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এটা কিন্তু হচ্ছে ভাই একটা সমযোজী বন্ধন। বলে কি করে ভাইয়া? ধরো একটা পরিবারে মোট 3 জন সদস্য আছে, 3টা ছেলে আছে। একটা পরিবারে 3টি ছেলে আছে, 3টি ছেলে। একটা মেয়ের বাবার খুব ইচ্ছে সে তার মেয়েকে ওই পরিবারেই বিয়ে দিবে। তো ওই পরিবারে মোট ছেলে 3টা ছেলের মধ্যে 2টি ছেলে জোরবদ্ধ, 2টি ছেলে জোরবদ্ধ মানে বুঝতে পেরেছো? বিবাহিত। যে 2 ছেলে জোরবদ্ধ, সেই 2 ছেলের প্রচুর টাকা পয়সা, প্রচুর টাকা। আর যে ছেলেটা বিজোড় আছে, একটা ছেলে আছে বিজোড়, এই ছেলের কিন্তু টাকা নাই, এই ছেলে টাকা নাই। কিন্তু মেয়ের বাবার খুব ইচ্ছে উনি ওনার মেয়েকে এই পরিবারেই বিয়ে দিবেন। বলো তো তোমরা একটু আমাকে, মেয়ের বাবাটা কোন ছেলেটাকে বিয়ে দিবেন? এই 2 জনের মধ্যে একজনের সঙ্গে নাকি এর সঙ্গে? অবশ্যই এর সঙ্গে বিয়ে দিবেন, কারণ এরা তো জোরবদ্ধ হয়ে আছে আর এ তো বিজোড়। তুমি তোমার বোনকে যদি বিয়ে দিতে চাও, নিশ্চয়ই যে ছেলেটা বিবাহিত সেই ছেলেটাকে দিয়ে তুমি বিয়ে দিবা না? হ্যাঁ দিতে পারো, যদি ওই জোরটা তুমি কোনো কারণে ভাঙতে পারো। সেটা তো সবাই পারে না, কেউ কেউ পারে। তো সেটা তো আসবো আমরা আগামী ক্লাসে, অসুবিধা নাই। তো আজকে শুধু সংক্ষেপে বলি যে ওই পরিবারে 3টা ছেলে থাকলেও মেয়ের বাবা কিন্তু বিয়ে দিতে রাজি হবে একটার সঙ্গে, কারণ একটাই বিজোড় আছে। অবশ্য মেয়েটাকেও কিন্তু আবার বিজোড় থাকতে হবে,
মেয়েটা যদি জোরবদ্ধ হয় তাহলে কিন্তু হবে না। এই যে একটা পরিবারের একটা বিজোরের সাথে আরেকটা পরিবারের একটা বিজোর যুক্ত একটা জোর তৈরি হলো এবং উভয় পরিবারে তা শেয়ার করলো। কারণ বিয়ের পর কিন্তু মেয়ের বাবাটা ছেলেটাকে নিজের ছেলের মতোই মনে করেন, আবার ছেলের পরিবারটাও মেয়েটাকে কিন্তু নিজের মেয়ের মতোই মনে করেন। অর্থাৎ ছেলের পরিবারে একটা মেয়ে বেড়ে গেল, মেয়ের পরিবারে একটা ছেলে বেড়ে গেল, অর্থাৎ এই ছেলে মেয়ে দুটো এখন উভয় পরিবারের মধ্যে শেয়ার হয়ে গেল। এই যে বন্ধন, এটাই হলো সমযোজী বন্ধন। আর এই যে নিয়ম বললাম আমি, এই নিয়মের নাম কিন্তু দুয়ের নিয়ম। আগামী ক্লাসে আমরা এই দুয়ের নিয়ম নিয়ে কথা বলবো, টেনশন নাই। বললাম না ভাইয়া যে আমি আগে রাসায়নিক বন্ধন হালকা পাতলা ধারণা দিয়ে আমি তোমাদের এই ইয়েটা পড়াবো, মৌলসমের পর্যাবৃত্ত ধর্ম পড়াবো। আপাতত তাহলে কি শিখলে এখান থেকে? তোমরা এখান থেকে শিখলা একটা পরিবারে যতই ছেলে থাক না কেন, যে কটা বিজোড় ছেলে থাকবে তারাই শুধুমাত্র সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। বিজোড় ইলেকট্রন না থাকলে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে না। ও আচ্ছা, এখানে ফজলের আব্বি লিখেছ কোনটা ভারী কি করে বুঝবো? যার আণবিক আচ্ছা আশিক লিখেছে ভাইয়ারা আরো সুন্দর সুন্দর উদাহরণ আছে ভবিষ্যতে, আরো সুন্দর উদাহরণ আছে ভাই ভবিষ্যতে, থ্যাংক ইউ। আচ্ছা কোনটা ভারী? যার আণবিক ভর বেশি, মানে যার পারমাণবিক ভর বেশি ভাই সেটাই বেশি ভারী হবে, ঠিক আছে? যার পারমাণবিক ভর বেশি মানে যার পারমাণবিক সংখ্যা বেশি। সারের সামনে লিখেছে দুটা বিপরীত ধর্ম, তাই ভেবেছিলাম আয়নিক হবে। তো যাক দেখো ভাইয়া, তার মানে আমরা যেহেতু বন্ধনের কিছুই না, এই যে আশিকুজ্জামান আশিক লিখেছে যে সামনের দিকে আরো সুন্দর সুন্দর উদাহরণ অপেক্ষা করছে। অর্থাৎ রাসায়নিক বন্ধন যখন তোমরা শুরু করবা তখন দেখবা বিষয়গুলো কত মজার, কত সুন্দর সুন্দর উদাহরণ আমরা ইউজ করতে পারবো। তাহলে আপাতত এইটুকু আমরা শিখলাম যে বিজোড় ইলেকট্রন তৈরি না করা পর্যন্ত সমযোজী বন্ধন তৈরি ভাইয়া সম্ভব না। তোমরা নিশ্চয়ই জানো হ্যালোজেনগুলোর বহিস্থ ইলেকট্রন কাঠামো হচ্ছে NH2 NP5, তাই না বলো তো? অর্থাৎ এরকম না ভাইয়া, ধরে নাও ব্রোমিন কত 35, তাই না? আর্গন 3D10, এরপর 4s2, দেখো ভাইয়া 4p মনে করো 5, ওকে 4px2 4py2 4pz1। নাও তোমাদের সুবিধাতে ভেঙে লিখলাম। তার মানে নরমালি হ্যালোজেনের বহিস্থ স্তরে কয়টা বিজোড়? একটা বিজোড়। তার মানে এই একটা ইলেকট্রনই শুধুমাত্র বন্ধনে আবদ্ধ হতে পারে। কার সাথে? ধরো আয়োডিনের সাথে, IBr এরকম হতে পারে। একটা ইলেকট্রন আয়োডিনের একটা বিজোড়ের সাথে যুক্ত হয়ে জোড় তৈরি করবে। আমি বন্ধন পড়ার সময় এগুলো ক্লিয়ারলি দেখাবো। এখন যদি আমরা ব্রোমিনকে একটু এক্সাইটেড করি, উত্তেজিত করি, তাহলে দেখা যাচ্ছে কি ভাইয়া বলতো, এই একটা জোড় ভেঙ্গে, যেহেতু ব্রোমিন চতুর্থ পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ে আরো একটা উপস্তর পুরা ফাঁকা আছে, ডি অরবিটাল, ডিতে চলে গেল। কয়টা বিজোড় হলো? দেখো 3টা বিজোড় হলো। তাহলে IBr3 হতে পারে। আরো উত্তেজিত করলাম, আরো একটা বিজোড় বেড়ে গেল। কয়টা হলো বিজোড়? 1 2 3 4 5, এই দেখো IBr5। আরো উত্তেজিত করলাম, তাহলে 4s আরো জোড় আছে, এটা ভেঙে আরো একটা 4 দিতে গেল। ফাঁকা আছে যে সব, ও দেখা যাচ্ছে না বোধ এই পর্যন্ত, না সরি এই দেখা যাচ্ছে, নিচে লিখছি 4d1। তাহলে কয়টা বিজোড় হলো? 1 2 3 4 5 6 7, এই যে IBr7 হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হ্যালোজেনের বহিস্থ স্তরে নরমালি একটা বিজোড় থাকে। যখন আমরা উত্তেজিত করব তাহলে একটা জোড় ভেঙে যাবে। ভেঙে কয়টা বিজোড় হলো? ওই যে দুটা বিজোড় আর একটা বিজোড়, কয়টা হলো? 3টা। দুটা জোড় ভাঙলে ওই 2 জোড় থেকে 4টা বিজোড়, আর আগে থেকে একটা বিজোড় 5টা। তাই হ্যালোজেনের সঙ্গে সবসময় বলেছি আমরা বিজোড় সংখ্যক হ্যালোজেন যুক্ত হবে। যারা বুঝতে পারলা ভালো, যারা বুঝতে পারলা না আরো বেশি ভালো। সামনে ক্লাসে যখন আমি রাসায়নিক বন্ধন আলোচনা করব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বুঝতে পেরেছো তাদেরকে অভিনন্দন যে বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নাই। আমি যতটুকু বললাম এইটুকু মনে রাখলে চলবে আপাতত, যে একটা জোড় সংখ্যক যে এইটুকু মনে রাখলে চলবে যে একটা ভারী হ্যালোজেনের সঙ্গে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে আন্তঃ হ্যালোজেন যৌগসমূহ গঠন করে।
ওকে, তাহলে আন্ত হ্যালোজেন এবার হচ্ছে ছদ্ম হ্যালোজেন। ছদ্ম হ্যালোজেন, এটা দয়ে ময়ে কিন্তু বুঝছো, আমার হাতের লেখা সেই মাপের তো। ছদ্ম হ্যালোজেন, ছদ্মবেশ কাকে বলি আমরা? যেমন খন্দকার মোস্তাক, খন্দকার মোস্তাক, খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন এবং তোমরা অনেক ব্যাপার জানো যে বঙ্গবন্ধু আজ করতে পেরেছিলেন যে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন উনি সেই সময়ের শেখ হাসিনাকে বলেছিলেন যে মা যদি আমার কোনো কিছু হয়ে যায় তো তোমরা তোমার মোস্তাক চাচার কাছে গিয়ে আশ্রয় নিও। তার মানে খন্দকার মোস্তাককে কতটা বিশ্বাস করতেন বঙ্গবন্ধু, অথচ বঙ্গবন্ধুর খুনের পিছনেই প্রধান ভূমিকায় পালন করেছে খন্দকার মোস্তাক। তাহলে এই যে খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর সামনে যে ভালো সেজে থাকতেন, এই ভালোটা তার কি? ছদ্মবেশ। ছদ্মবেশ মানে হচ্ছে আমি একরকম কিন্তু ক্যারেক্টার শো করব কি ভাই বলো দেখি আরেক রকম। যেমন কিসের শব্দ হলো? ও, বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন বেশিরভাগ, সবাই না বেশিরভাগ, কিছু কিছু ক্ষেত্রে দেখবা রাজনীতিবিদরা দেখবা বোঝায় তারা যে খাঁটি দেশপ্রেমিক, দেশের উন্নয়ন যেমন কিছু রাজনীতিবিদ করছেন, ভালো রাজনীতিবিদ আছেন, আবার দেশের 12টা বাজাচ্ছে কিন্তু কিছু রাজনীতিবিদই এই যে যারা ভালো না খারাপ কিন্তু ভালো সাজার চেষ্টা করছে, এই ভালোটা হচ্ছে কি ভাই বলো তো? ছদ্মবেশ। তো ছদ্ম হ্যালোজেন কাদের বলি আমরা? হ্যালোজেন না কিন্তু হ্যালোজেনের মতো ক্যারেক্টার শো করে, যেমন সায়ানাইড, থায়োসায়ানাইড, এরা হচ্ছে ভাইয়া ছদ্ম হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেন না কিন্তু হ্যালোজেন যে ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় এরাও সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াই দেয়, তাই এদেরকে বলা হয় ছদ্ম হ্যালোজেন। নিষ্ক্রিয় গ্যাস তো তোমরা জানো, নিষ্ক্রিয় গ্যাস তো ভাই তোমরা জানো যে ওই যে হেনার করিম যাবে রমনা, নিষ্ক্রিয় গ্যাস তোমরা তো জানো ভাই। এটা প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল কাদেরকে বলি আমরা? প্রতিরূপী মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল কাকে বলি? এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে বলি আমরা প্রতিরূপী বা প্রতিনিধিত্বকারী। বাংলা বানানগুলো কঠিন রে ভাই। প্রতিনিধিত্বকারী, প্রতিরূপী বা প্রতিনিধিত্বকারী মৌল, প্রতিরূপী বা প্রতিনিধিত্বকারী মৌল আমরা আসলে কাদের বলি? এই এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে বলা হয় প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল। যশোর বোর্ড 2017-তে, যশোর বোর্ড 2017-তে ভাইয়া ক নাম্বার প্রশ্নে এটা দিয়েছিল যে প্রতিরূপী মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল কাকে বলি আমরা? এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে বলা হয় প্রতিরূপী মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল। এখন যদি বলো কেন বলা হয় ভাইয়া, যে এস ব্লক আর পি ব্লক মৌলগুলোর ধর্ম প্রায় একই রকম, মানে একজন যে ধর্ম প্রদর্শন করে বাকি সবাই একই রকম ধর্ম প্রদর্শন করে। প্রতিরূপী মানে কি ভাই বলো দেখি? প্রতিনিধিত্বকারী কাকে বলি আমরা? যদি আর ইংলিশে বলি ভালো বুঝবা তোমরা, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। রিপ্রেজেন্টেটিভ মানে কিন্তু প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভের কিন্তু আরো ভালো বাংলা আছে, দালাল। দালাল মানেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমাদের প্রবলেম কি জানো, কিছু কিছু শব্দ আমরা শুনে শুনে অভ্যস্ত। যেমন কাউকে যদি বলি যে তুমি নাকি উমুক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা উমুকের রিপ্রেজেন্টেটিভ, শুনতে খুব ভালো লাগে। আর যদি বলি তুমি উমুকের দালাল, মেজাজটাই খারাপ হয়ে যায়। মানে দালাল শুনলে আমরা মনে করি ওই বোধে গরু বিক্রি করে এরাই বোধ হয়। আমি একটা কথা প্রায় বলি, যদি কাউকে আমি বলি এই তুমি তো একটা হেল্পার, হেল্পার, তাহলে কিন্তু অনেকেই মনে করবে ওই বাসের গেটে দাঁড়িয়ে থাকে ওই ব্যক্তিটা বোধ হয়। মানে সমাজে কিছু কিছু শব্দ এমনভাবে চলে এসছে যে ওইটা তার জন্য বরাদ্দ হয়ে আছে। যেমন আমি যদি তোমাকে গালি দেই মির্জাফর, তাহলে তুমি মনে করবা ভাইয়া বোধ আমাকে বেঈমান বললো। কেন? মির্জাফর মানে তো ভাই বেঈমান না, মীর ওর বংশ নাম, জাফর ওর নাম। কিন্তু এমন কারো কাজ করে গেছে যে মির্জাফর শব্দটা শুনলে আমরা বুঝি যে বেঈমান। তো যাক, যেটা বলছিলাম ভাই, এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে বলি আমরা প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল। ওকে, মনে রাখবা এগুলো, এগুলো পড়তে হবে কিন্তু ভাইয়া তোমাদের। উপধাতু বা অপধাতু, অপধাতু বা উপধাতু বা ইংলিশে বলি আমরা মেটালয়েড। ইংলিশটাও বাংলায় লিখে দেয় তোমাদের পরীক্ষায় অনেক সময়।
অপধাতু বা উপধাতু যাই বলো না কেন, মেটালয়েড। জিবিআই, জিবিআই শীঘ্রই আসেন, মনে রাখার উপায়, জিবিআই শীঘ্রই আসেন। সাবধানে টুলে বসেন, জিবিআই শীঘ্রই আসেন, সাবধানে টুলে বসেন। এই শব্দটা মনে রাখলেই তোমরা কিন্তু ভাই অপধাতু নামগুলো পেয়ে যাবা। জিতে হচ্ছে জার্মেনিয়াম। বিআই, বিআই মানে বিআই বিসমাত, শীঘ্রই সিলিকন, আসেন আর্সেনিক, সাবধানে অ্যান্টিমনি, টেলুরিয়াম টুলে বসেন বোরন। এই মৌলগুলোকে বলা হয় অপধাতু বা উপধাতু। আর পর্যায়ে একটা সূত্র আছে ডুবেরিনের ত্রয় সূত্র, এইটা অবশ্য আমরা সামনে ক্লাসে পড়ব। ট্রান্স ইউরেনিয়াম মৌল, ট্রান্স ইউরেনিয়াম মৌল কাদের বলি আমরা? ট্রান্স ইউরেনিয়াম মৌল, ট্রান্স ইউরেনিয়াম মৌল। বলতো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই জানো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এরপর 93 থেকে 103, 93 থেকে 103 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম মৌল। আর কৃত্রিম মৌল কাকে বলে তোমরা তো ভাই জানোই। কৃত্রিম মৌল 92 থেকে পরবর্তী, 92 পর্যন্ত তো আবিষ্কার করা হয়েছে না, 93 থেকে পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলো কৃত্রিমভাবে আবিষ্কার করা হয়েছে, তাই এদেরকে বলা হয় কৃত্রিম মৌল। ও আচ্ছা, এসপি দাস বলছে ভাইয়া একটু তোলা টাইম দেন, তোমাদের বইয়ে আছে তো ভাইয়া এগুলো, এই জন্য আমি একটু ইয়ে করছি। আচ্ছা টাইম দিচ্ছি। যে ট্রান্স ইউরেনিয়াম মৌল হচ্ছে 93 থেকে 103 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল। তোমরা নিশ্চয় জানো যে 1 থেকে 92 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো প্রকৃতিতে পাওয়া যায়, কৃত্রিমভাবে তৈরি করা হয় না। তাহলে সংখ্যা তো 92টা হওয়া উচিত, কিন্তু আমাদের যদি এমসিকিউ প্রশ্ন দেয় যে প্রকৃতিতে মোট কয়টি মৌল পাওয়া যায়, মানে কৃত্রিমভাবে আবিষ্কৃত নয়, 90টি। তোমরা কি আমাকে বলতে পারবা 1 থেকে 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আমরা বলি প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে সংখ্যাটা তো 92 হওয়া উচিত, কিন্তু আমরা জানি প্রকৃতিতে পাওয়া যায় 90টি মৌল। কোন দুটা মৌল এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় না আবিষ্কার করা হয়েছে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা আমাকে ভাই একটু, ও সিয়াকে লিখছো ভাইয়া ট্রান্স ইউরেনিয়াম বলতে কি বুঝো? ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলো, ইউরেনিয়ামের পরবর্তী এফ ব্লক মৌলগুলোকেই বলা হয় ট্রান্স ইউরেনিয়াম মৌল। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম মৌল। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে 1 থেকে 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আমরা জানি প্রকৃতিতে পাওয়া যায়, তাহলে সংখ্যাটা তো 192 হওয়া উচিত। কোন দুটা মৌল তাহলে এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় না, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে? সেটা হলো ভাইয়া টেকনেশিয়াম 43 আর প্রোমেথিয়াম 61। মাথায় থাকে যেন তোমাদের, এটা শুধু খাতায় থাকলে হবে না। 1 থেকে 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আমরা প্রকৃতিতে পাই, মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। তাহলে সংখ্যাটা হওয়া উচিত ছিল আমাদের 92, কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত মৌল সংখ্যা হচ্ছে 90। তার মানে 1 থেকে 92-এর মধ্যে 2টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আমাদের প্রকৃতিতে পাই না আমরা। সেই দুটা কি? একটা 43 পারমাণবিক সংখ্যা টেকনেশিয়াম, আর একটা হলো আমাদের প্রোমেথিয়াম। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার তো? তাহলে আজকে কিন্তু আমরা একদমই প্রাথমিক জিনিসগুলো পড়লাম, এবং তোমাদেরকে মেনি থ্যাঙ্কস যে তোমরা কেউ ক্লাসটা ছেড়ে যাও না আর কি, সবাই ক্লাসে অ্যাটেন্ড ছিলা। আজকে তাহলে তোমাদের হোমওয়ার্ক খুবই সামান্য, সেটা হলো 246 পেজ, 247 পেজ আর 248 পেজের কোশ্চিন নম্বর 2 পর্যন্ত।
আজকে আমরা অধ্যায়টা শুরু করলাম। যত এই অধ্যায়টা এত মজার, যত সামনে যাবা তুমি তত তোমার মধ্যে ফিলিংস কাজ করবে, তত ক্লাস করতে তোমাদের ভালো লাগবে। তাহলে 246 পেজ, 247 পেজ আর 248 পেজের কোশ্চিন নাম্বার 2 পর্যন্ত আপাতত তোমরা পড়বা। সামনের দিন আমরা আবার এখান থেকে শুরু করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।